নমস্কার। এই মুহূর্তে বিরাট বড় আপডেট। যে সকল মহিলারা অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম ফিল আপ করছেন, আপনারা সাবধান হয়ে যান। কারণ এখানে আপনারা একটি বা দুটি ভুল করলেই অনেক মহিলার কিন্তু ফর্ম বাতিল করে দেওয়া হয়েছে। আপনারা এই ভুল কখনোই করবেন না, না হলে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার যে ৩,০০০ টাকা বা অন্নপূর্ণা ভাণ্ডারের যে ৩,০০০ টাকা দেওয়া হচ্ছে ডিবিটির মাধ্যমে, সেই টাকা পাবেন না। তো কিভাবে নির্ভুলভাবে আপনি ফিল আপ করবেন সে বিষয়টাই কিন্তু আজকে আপনাদের দেখাবো, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা শুরু করি। দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম। এই ফর্মটি আপনারা ভালোভাবে ফিল আপ করুন, না হলে কিন্তু টাকা পাবেন না। এই মাত্র বিশাল বড় আপডেট, বা রাজ্য সরকারের তরফ থেকে অনেক মহিলাদের নাম কিন্তু বাতিল করা হচ্ছে। দেখুন, প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বিভাগ দেওয়া রয়েছে প্রথমের ঘরে, তারপরে দেখতে পাচ্ছেন বিকল্প, দ্বিতীয় ঘরে ৩ নম্বরে রয়েছে নির্দেশনা। আমাদের ফর্মটাতে কি কি লিখতে হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, আর এখানে বসাতে হবে। আর এখানে কোন ক্ষেত্রে আপনার ঠিক হলে সেখানে ঠিক ভুল বা হ্যাঁ না আপনাদের টিক চিহ্ন করতে হবে, এখানে কিন্তু বিষয় বলা হয়েছে। দেখুন, এরপরে আমরা প্রথমেই দেখব যে ১ নম্বরে পরিবারের প্রধানের নাম, HOF হেড অফ দ্য ফ্যামিলির নাম। এখানে পুরো নাম লিখতে হবে। আপনার পরিবারে যিনি হেড রয়েছেন মানে প্রধান রয়েছেন তার নাম এখানে সম্পূর্ণ কিন্তু লিখে দেবেন। লিখে দেওয়ার পরে এদিকে বলা হয়েছে আধার কার্ড অনুযায়ী কিন্তু আপনাদের এই নামটি বসাতে হবে, ঠিক আছে। এরপরে ২ নম্বরে জন্ম তারিখ। এখানে যে প্রধানের নাম আপনি বসালেন তার যে জন্ম তারিখ, সেই জন্ম তারিখ আপনাদের বসাতে হবে। দেখতে পাচ্ছেন প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। কোন দিনে জন্মগ্রহণ করেছিল, কত তারিখ সেটা বসাবেন, কত মাস সেটা বসাবেন, কত সাল সেটা বসাবেন। এমন করে কিন্তু আপনাদের বসাতে হবে। সম্পূর্ণটাই কিন্তু আধার কার্ড দেখে দেখে বসাবেন, ঠিক আছে। তারপরে ৩ নম্বর পরিবারের প্রধানের হেড অফ দ্য ফ্যামিলির লিঙ্গ কী রয়েছে। এই যে এখানে প্রধানটি আপনি বসালেন, এই প্রধানের লিঙ্গ কী রয়েছে, হতে পারে পুরুষ বা মহিলা বা অন্যান্য। আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি কিন্তু বসিয়ে দেবেন। এরপরে ৪ নম্বর পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলির আধার নাম্বার। এই যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার আধার নাম্বারটি কিন্তু এখানে দেখে দেখে ইনপুট করবেন আপনার আধার কার্ড অনুযায়ী, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে ৫ নম্বরের ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যদি থাকে আপনি বসাতে পারেন। এখানে আপনারা এখানে কনফিউজ অনেকেই রয়েছেন, রেশন কার্ডে একটা করে রেশন কার্ড আইডি দেওয়া রয়েছে, সেই আইডি কিন্তু দিয়ে দিচ্ছেন। সেই আইডি কিন্তু পারিবারিক আইডি নয়। সেটা যদি আপনারা বসাতে চান এখানে, তাহলে আপনি ইউটিউবে ভিডিও দেখে সেটাকে বার করে আপনি লিখতে পারেন। আর এখানে কিন্তু বাধ্যতামূলক নয়, যদি থাকে বলা হয়েছে আপনি নাও দিতে পারেন, এই ঘরটি ফাঁকা রেখে দেবেন, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন ৬ নম্বর পরিবারের সদস্যের সংখ্যা। আপনার ফ্যামিলিতে কত সদস্য রয়েছে, কতজন, সেটা কিন্তু সংখ্যায় লিখতে হবে। ১ ২ ৩ ৪ ৫ ৬ এরকম করে বসাতে হবে, ঠিক আছে। শুধু কিন্তু সংখ্যায় বসাতে হবে। এবারে দেখতে পাচ্ছেন ঠিকানা। উপরে সমস্ত বিষয় বাংলায় দিলেন, সংখ্যাগুলো ইংলিশে দিয়েছেন, এখানে কিন্তু আপনাকে বাংলায় লিখতে হবে। তো আপনাদের বোঝানোর জন্য আমি এখানে ইংলিশে করেছি। দেখতে পাচ্ছেন এখানে প্রথমে গ্রাম দেবেন বা ভিলেজ দিবেন, তারপরে আপনাদের পোস্ট অফিস দেবেন, তারপরে পুলিশ স্টেশন দেবেন, তারপরে এখানে আপনার জেলার নাম দেবেন, তারপরে এখানে পিনকোড দেবেন। এরকম করে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলস কিন্তু ফিল আপ করতে হবে। এরপরে চলে যাব ৮ নম্বর যোগাযোগের নম্বর। আপনি এখানে যাকে প্রধান বানিয়েছেন তার কিন্তু এখানে যোগাযোগ নাম্বার দিতে হবে। আর বিশেষ করে বলা হয়েছে বিশেষত পরিবারের প্রধানের আধার নং সংযুক্ত মোবাইল নম্বর কিন্তু এখানে আপনাদের দিতে হবে, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন ৯ নম্বর নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যদের। আপনাদের ফ্যামিলিতে যতগুলো সদস্য থাকবে সেই সদস্যের এখানে কিন্তু আপনাদের আধার কার্ডের নাম্বার, নাম, জন্ম তারিখ বা লিঙ্গ, পরিবারের সঙ্গে প্রধানের সম্পর্ক কী রয়েছে, সমস্তটাই কিন্তু এখানে ফিল আপ করতে হবে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধান, এখানে পরিবারের প্রধানের নাম কিন্তু এখানে আপনি বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন সদস্য নাম্বার ১ ২ করে রয়েছে,
এদিকে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। যদি আপনার কোনো ব্যক্তি এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে থাকে, সেক্ষেত্রে আপনাকে হ্যাঁতে টিক করতে হবে। যদি পরিবারের প্রধান মহিলা হয় আর উনি যদি চান যে আমি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করব বা যোগ্য রয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে হ্যাঁ করতে পারেন। আর যদি পুরুষ হয় সেক্ষেত্রে এখানে কিছু করার দরকার নেই। এখানে 1 নম্বর সদস্যে আপনার সদস্যর নাম বসাবেন। আপনার হেড অফ দ্য ফ্যামিলির পরে কে সদস্য রয়েছে সেই সদস্যের নাম কিন্তু এখানে বসাবেন। এখানে ফুল নাম বসানোর পরে তারপরে জন্ম তারিখ বসাবেন, তারিখ, মাস, বছর এরকম করে বসাবেন। তারপরে লিঙ্গ কি রয়েছে সেই লিঙ্গ বসাবেন। তারপরে পরিবারের সঙ্গে প্রধানের সঙ্গে সম্পর্ক কি রয়েছে, এই যে এখানে আপনার সদস্যের নাম বসালেন, এই সদস্যটির পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী রয়েছে, স্বামী স্ত্রী না কি রয়েছে, সেক্ষেত্রে আপনি বসিয়ে দেবেন। তারপরে এখানে আধার নাম্বার বসাতে হবে। এই সমস্ত ফিল আপ করার পর এখানে এই যে সদস্যটি ইনি কি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন, যদি হ্যাঁ হয় তাহলে এখানে হ্যাঁ টিক করবেন, যদি না হয় তাহলে না টিক করবেন। ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন 5 বছর বয়সের কম হলে আধারে না চিহ্নিত করতে হবে। এখানে যে আধার নম্বরটি দিলেন, কোনো সদস্য যদি 5 বছরের নিচে বয়স হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে শুধু এন এ লিখে দেবেন, তাহলে কিন্তু আপনাকে আধার নাম্বার লেখার কোনো প্রয়োজন পড়বে না। ঠিক আছে। এরকম করে প্রত্যেকটি সদস্যের নাম আপনি ভালোভাবে দেখে দেখে ফিল আপ করবেন, ফ্যামিলিতে যে সমস্ত সদস্যগুলি রয়েছে। এরকম করে আপনার যদি 2 নম্বর বা 3 নম্বর সদস্যও যদি এখানে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে, সেক্ষেত্রে এখানেও কিন্তু হ্যাঁ টিক চিহ্ন করতে পারেন। যদি না করে সেক্ষেত্রে কিন্তু আপনারা টিক চিহ্ন করতে হবে না। এরপরে চলে যাব 10 নম্বরে, পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নগদ অর্থ স্থানান্তরের জন্য। দেখতে পাচ্ছেন এখানে ওপরে যে হেড অফ দ্য ফ্যামিলি যাকে বানালেন এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন এই এনার কিন্তু এখানে ব্যাংকের নাম দিতে হবে। ওনার যদি 2টি ব্যাংক থাকে, সেক্ষেত্রে যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করানো আছে সেই ব্যাংকের কিন্তু এখানে নাম বসাবেন। হতে পারে SBI, PNB বা অ্যাক্সিস ব্যাংক। অন্যান্য ব্যাংক হলে আপনি আপনার যেটা হবে সেই ব্যাংকের নাম কিন্তু এখানে আপনি বসাবেন, যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করানো রয়েছে এখানে। তারপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, তারপরে IFSC কোড বসাবেন। দেখতে পাচ্ছেন এখানে ডিবিটি ক্রেডিটের জন্য আধার নিযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করতে হবে। আপনাদের এখানে বারবার করে বললাম, যে সমস্ত এখানে আপনি ব্যাংক দেবেন, ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করানো থাকে। এরকম করে প্রত্যেকটি সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, IFSC কোড দিয়ে দেবেন। এখানে বলা হয়েছে প্রাপ্ত বয়স্ক, যদি আপনার ক্ষেত্রে কোনো সদস্যের 18 বছরের নিচে হয়, অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। এরপরে চলে যাব 11 নম্বরে, এপিক হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্ত বয়স্ক সদস্য ভোটার তালিকা অংশ নম্বর সমূহ কিন্তু এখানে আপনাদের বসাতে হবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন, ওনার এখানে এপিক নাম্বার বলতে এখানে কিন্তু আপনার ভোটার কার্ডের যে নংটি রয়েছে, নাম্বারটি রয়েছে, সেই নাম্বারটি বসাবেন। তারপরে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম ও অংশ নাম্বার বসাতে হবে। তো বিধানসভা ক্ষেত্রে আপনি নামও বসাতে পারেন বা আপনি নম্বর বসালেও চলবে। সেক্ষেত্রে আপনার অংশ নাম্বার যেখানে আপনি ভোট দেন বা আপনার বুথের নাম্বার কিন্তু এখানে বসাতে হবে। তো এরকম করে আপনি প্রত্যেকটি সদস্য যার যার ভোট উঠেছে, আপনি কিন্তু ভোটার কার্ডের নাম্বার, এপিক নাম্বার বা আপনারা এখানে বিধানসভা ক্ষেত্র বা অংশ নাম্বার কিন্তু দিয়ে দেবেন, মানে এখানে কিন্তু আপনার বুথের নাম্বার দিয়ে দেবেন। ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন 12 নম্বরে বিভাগ বলা হয়েছে, আপনি কি অসংরক্ষিত ইউআর নাকি অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী ইউআর EWS, নাকি তপশিলি জাতি SC, নাকি তপশিলি উপজাতি ST, নাকি দেখতে পাচ্ছেন অন্যান্য অনগ্রসর শ্রেণী OBC, নাকি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠী PBTG। এর মধ্যে আপনার কোনটা হবে আপনি সেটাতে টিক করবেন। এদিকে বলা হয়েছে নির্দেশনায় প্রযোজ্য শংসাপত্র যেমন জাতিগত আর্থিকভাবে দুর্বল শ্রেণী EWS শংসাপত্র, ক্রিমি লেয়ার শংসাপত্র ইত্যাদি, সেটা কিন্তু আপনাদের এখানে দেখতে হবে আপনার ক্ষেত্রে কোনটি। তো এখানে আপনি যদি SC সার্টিফিকেট দিয়ে থাকেন সেক্ষেত্রে, বা শিডিউল কাস্ট সার্টিফিকেট আপনি যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে সেটার কিন্তু আপনাকে জেরক্স দিতে হবে। এরপরে দেখুন বলা হয়েছে খ নাম্বারে রেশন কার্ড অথবা খাদ্য ভর্তুকি। 1 নম্বরে বলা হয়েছে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে। তো এখানে যদি আপনার ক্ষেত্রে হ্যাঁ হয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ টিক করবেন, না হলে না টিক করবেন।
যদি হ্যাঁ হয় দেখতে পাচ্ছেন 2 নম্বরে, তবে কার্ডের ধরন কিন্তু উল্লেখ করতে হবে। আপনার পরিবারে WY, PWH, SPWH, RKSY1, RKSY2 ভর্তুকিহীন কোন কার্ডটি আপনার ফ্যামিলিতে রয়েছে। 3 নম্বরে, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। সেক্ষেত্রে যদি তুলে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ করবেন, না তুললে কিন্তু সেক্ষেত্রে না করবেন। গ নম্বরে বলা হয়েছে সম্পদ। 1 নম্বর, বাড়ির ধরন। আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকাঘর রয়েছে। যদি 3 বা তার বেশি পাকাঘর থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, না হলে না করবেন। 2 নম্বরে, পারিবারিক জমির মালিকানা। আপনার বাড়িতে কেউ কি জমির মালিকানা রয়েছে। যদি হ্যাঁ হয় তাহলে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, না হলে না করবেন। এদিকে বলা হয়েছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং ROR হালনাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি আপনাদের দিতে হবে। রেজিস্ট্রেশন নথি, সর্বশেষ ROR জমির নথি কিন্তু আপনাদের দিতে হবে। এখানে বলা হয়েছে 3 নম্বরে, পারিবারিক সকল সদস্যের মোট জমির পরিমাণ। আপনাদের ফ্যামিলিতে যে সমস্ত সদস্যগুলি রয়েছে সেই সমস্ত সদস্যগুলির মোট কত জমির পরিমাণ রয়েছে সেটা কিন্তু এখানে শতকে লিখতে হবে। দেখতে পাচ্ছেন যেমনটা এখানে লেখা হয়েছে। 4 নম্বরে, যানবাহন। আপনি অথবা পরিবারের কোনো সদস্য কি ও বাণিজ্যিক মোটর চালিত 4 চাকার গাড়ি আছে। সেক্ষেত্রে আপনার যদি থাকে তো হ্যাঁ করবেন, না হলে না করবেন। যদি হ্যাঁ হয় তবে গাড়ির সংখ্যা কিন্তু উল্লেখ করতে হবে কোটা আপনাদের বাড়িতে গাড়ি রয়েছে, 1টি 2টি 3টি, ঠিক আছে। আর গাড়ির যদি থাকে সেক্ষেত্রে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে বসাতে হবে। গাড়ি, জিপ, ট্রাক্টর অন্তর্ভুক্ত করুন। যদি হ্যাঁ হয় তাহলে এখানে আপনাদের মডেল নাম্বার কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এরপরে চলে যাব 5 নম্বরে, পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা। যদি আপনার বাড়িতে কেউ কোনো সদস্য স্বাস্থ্য বীমা করে থাকে বা হেলথ ইন্স্যুরেন্স করিয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন, না হলে না করবেন। যদি হ্যাঁ হয় আপনার বাড়িতে হেড অফ দ্য ফ্যামিলি করেছে নাকি সদস্য নাম্বার 1 না 2 না 3 করেছে, সেক্ষেত্রে সরকারি না বেসরকারি সেটাতে টিক করতে হবে। যদি সরকারি হয় সরকারিতে টিক করবেন, বেসরকারি হলে বেসরকারিতে টিক করবেন। আর এখানে বিমার অঙ্ক কিন্তু দিতে হবে 2 লাখ, 5 লাখ, 10 লাখ, সেটা কিন্তু লিখে দেবেন। তারপরে প্রিমিয়ামের বিবরণ কি রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে লিখে দিতে হবে, কত আপনি প্রিমিয়াম দিচ্ছেন, ঠিক আছে। মান্থলি বা হাফ ইয়ারলি বা ইয়ারলি আপনার যেটা হবে সেটা কিন্তু বসাবেন। তারপরে দেখুন এখানে বলা হয়েছে ঘ নম্বর, আয় অথবা পেশা। 1 নম্বরে, কোনো সদস্য কি কর বা পেশাগত কর প্রদান করেন, পেন অথবা পি ট্যাক্স প্রদান করে। যদি হ্যাঁ হয় তো হ্যাঁ করবেন, না হলে না করবেন। 2 নম্বরে, পরিবারের সদস্যদের প্যান কার্ড যদি থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে বসাতে হবে। যদি না থাকে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। বলা হয়েছে যদি থাকে, এটা কিন্তু অপশনাল, ঠিক আছে। যদি থাকে তো হ্যাঁ করবেন, যদি হ্যাঁ হয় তাহলে নাম এবং প্যান নম্বর কিন্তু উল্লেখ করতে হবে। দেখুন এখানে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির নাম বসাবেন যদি হেড অফ দ্য ফ্যামিলির প্যান কার্ড থেকে থাকে তবে। তারপরে এখানে প্যান নম্বর বসাবেন, যেরকম যেরকম প্যান নম্বরে রয়েছে সেটাই কিন্তু লিখতে হবে। এরপরে চলে যাব 3 নম্বরে, কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান হেড অফ দ্য ফ্যামিলি সরকারি ক্ষেত্রে না বেসরকারি ক্ষেত্রে বেতনভুক্ত কর্মচারী, সংরক্ষিত সংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত উদ্যোক্তা, ব্যবসায়ী, মালিক ইত্যাদি, আংশিক সময়ে কর্মরত পার্ট টাইম, অসংগঠিত ক্ষেত্রে স্বনিযুক্ত কারিগরি, শিল্পী, কৃষক ইত্যাদি, পরিযায়ী শ্রমিক, বেকার নাকি অন্যান্য। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটাতে আপনি টিক করবেন। যদি বেকার হয়ে থাকেন বেকার করবেন, যদি আপনি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন তো পরিযায়ী শ্রমিক করবেন, যদি আপনার কৃষক হয়ে থাকে সেক্ষেত্রে এটাতে টিক করবেন। তো সবচেয়ে উপযুক্ত করে টিক দিন। যদি থাকে প্রয়োজনীয় নথিসহ ঘোষণা জমা দিন। তো আপনার এক্ষেত্রে যদি আপনার কোনো নথিপত্র থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের জমা দিতে হবে। এরপরে চলে যাব পরবর্তী, বলা হয়েছে পরিবারের শিক্ষাগত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা এবং কিন্তু বলা হয়েছে পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা। তো এখানে প্রাপ্তবয়স্ক বলা হয়েছে, তো এখানে প্রাপ্তবয়স্ক বলতে বোঝানো হয়েছে যাদের বয়স 18 বছর, 18 বছরের উপর বা 18 বছরের মধ্যে সেই সমস্ত সদস্যের কিন্তু এখানে লিখতে হবে। যদি আপনার ফ্যামিলিতে 2 জন সদস্য হয়ে থাকে সেক্ষেত্রে কজন শিক্ষিত আর কজন অশিক্ষিত সেটা আপনাদের লিখতে হবে। তো এই যে ফর্ম ফিল আপ করা হয়েছে এক্ষেত্রে 4 জনই কিন্তু ফ্যামিলি সদস্য রয়েছেন,
চারজনের মধ্যে দুজন শিক্ষিত এবং দুজন অশিক্ষিত রয়েছে, সেটা কিন্তু লিখে দেওয়া হয়েছে। পরিবারের প্রধান অশিক্ষিত, সেটা কিন্তু করা হয়েছে। যদি শিক্ষিত হয় সেক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে যেমনটা দেওয়া হয়েছে তেমনটা কিন্তু আপনি এখানে বসাবেন। তারপরে দেখতে পাচ্ছেন পরিবারের সকল শিক্ষাগত প্রাপ্তবয়স্ক সদস্যদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রদান করুন। তো এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এখানে প্রদান করতে হবে যদি শিক্ষিত হয়ে থাকে। তো আপনার ক্ষেত্রে যেমনটা হবে তেমনটা বসাবেন, ঠিক আছে। 5 নম্বরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েতের সংস্থার প্রাক্তন অথবা বর্তমান, এক্ষেত্রে কিন্তু আপনার যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। তো আপনার পরিবারে এমনও লোক থাকতে পারে বা সদস্য থাকতে পারে যিনি আগে সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, পৌরস্থানীয় সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, পঞ্চায়েতের সঙ্গে প্রাক্তন বা বর্তমানে কর্মরত রয়েছেন, এরকম থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে এখানে হ্যাঁতে টিক করতে হবে, না হলে না করবেন। যদি যিনি এই পদে রয়েছেন তার সদস্য নাম্বার বসাতে হবে। মনে করো আপনাদের বাড়িতে 4 জন, তার মধ্যে মন্ত্রী এই সমস্ত পদের মধ্যে কজন সদস্য, 4 জন, 2 জন, 3 জন, এরকম করে আপনি বসিয়ে দেবেন। প্রয়োজনীয় সহায়ক নথি থাকলে জমা দিন স্বঘোষণায়। তো এখানে বলা হয়েছে এরকম পদে যদি আপনি থেকে থাকেন, হতে পারে আগে ছিলেন, এখন কিন্তু আপনি নাও থাকতে পারেন, মানে প্রাক্তন বা বর্তমান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যদি কাগজ থাকে তো কাগজের কিন্তু জেরক্স কিন্তু দিতে হবে। 6 নম্বর, কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী? যদি পেনশন পেয়ে থাকে সরকারের পক্ষ থেকে সেক্ষেত্রে হ্যাঁ বা না করবেন। তারপরে 7 নম্বর, কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত রয়েছে? কোনো ব্যক্তি বা কোনো সদস্য যদি আপনাদের ফ্যামিলিতে জিএসটির সাথে আপনার নিবন্ধিত রয়েছে সেক্ষেত্রে আপনাদের হ্যাঁ করতে হবে, না হলে না করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে এখানে আপনার জিএসটির যে কাগজটি রয়েছে সেটা কিন্তু আপনাদের জেরক্স দিতে হবে। এরপরে 8 নম্বরে পরিবারের মোট বার্ষিক আয়, সেটা কিন্তু এখানে আপনি অঙ্কে লিখে দেবেন। আপনাদের পরিবারে হতে পারে 50,000, 48,000, 1,20,000, 96,000, 2 লক্ষ, 5 লক্ষ, আপনাদের ক্ষেত্রে যেমনটা হবে তেমনটা কিন্তু বসিয়ে দেবেন। বার্ষিক আয় বলতে বোঝানো হয়েছে বছরে আপনার পরিবার কত টাকা ইনকাম করছে, ঠিক আছে। এরপরে চলে যাব 1 নম্বরে, সিএতে আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, তো আপনার পরিবারে যদি কেউ সিএতে আবেদন করে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে আবেদন করা হয়েছে এমন হলে যদি হ্যাঁ হয় আবেদনের নাম্বার বসাতে হবে এখানে। যদি ইস্যু করা হয়ে থাকে, যদি হ্যাঁ হয় তাহলে সার্টিফিকেট নাম্বার এখানে বসাতে হবে। আর যদি আপনি সিএতে অ্যাপ্লাই করেননি তাহলে প্রযোজ্য নয়ে ক্লিক করবেন বা টিক করবেন, তাহলেই কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এরকম করে কিন্তু প্রত্যেকটিতেই আপনি প্রযোজ্য নয় বা আপনার ক্ষেত্রে যেমনটা হবে তেমনটা কিন্তু বসাবেন। এরপরে চলে যাব আপনাদের ফ্যামিলিতে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড, কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড দেখতে পাচ্ছেন, এআরডি কার্ড, শিল্পী ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, শিক্ষার্থী ক্রেডিট কার্ড, ইটিসি, মানে এই সমস্ত কার্ড যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনার পরিবারে কার কার্ড রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি রয়েছে নাকি সদস্য 1, 2, 3 এরকম করে কার্ড রয়েছে, সেখানে কিন্তু আপনি নম্বরটি বসাবেন, আইডি সংখ্যা বসাবেন, যে তারিখে ওই কার্ডটি ইস্যু করা হয়েছে তার কিন্তু তারিখ বসাবেন। তারপরে এদিকে বলা হয়েছে নির্দেশনায় প্রদানকারী কর্তৃপক্ষের বিবরণ দিতে হবে। যেখান থেকে আপনি সেই কার্ডটি পেয়েছেন সেখানকার কিন্তু সেই কর্তৃপক্ষের একটি বিবরণ দিতে হবে, যেটা কিনা আপনার জেরক্স হিসেবে লাগবে, ঠিক আছে। এরপরে 3 নম্বরে চলে যাব, এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2026-এর নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। যদি আপনার পরিবারে কেউ ট্রাইব্যুনালে আবেদন করে এসআইআরের নাম বাদ পড়েছিল সেক্ষেত্রে এখানে আপনার সে আবেদনটি বিচারাধীনে রয়েছে কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি থাকে তো হ্যাঁ করবেন, না হলে না করবেন। আর যদি আপনার নাম এসআইআরে না বাদ পড়ে সেক্ষেত্রে আর আপনি যদি ট্রাইব্যুনালে আবেদনে না করেন সেক্ষেত্রে প্রযোজ্য নয় ক্লিক করবেন বা টিক করবেন, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটি সদস্যই কিন্তু আপনি বসিয়ে দেবেন, আপনার ক্ষেত্রে যেমনটা হবে তেমনটা বসাবেন। 4 নম্বরে সামাজিক মর্যাদা এবং নির্ভরশীল ব্যক্তিগণ দেখতে পাচ্ছেন এখানে বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ দিতে হবে। আপনাদের ফ্যামিলিতে যদি কোনো শিশু থাকে সেক্ষেত্রে শিশুর সদস্য নাম্বার 1-তে কিন্তু আপনাদের নাম বসাতে হবে। তারপরে শ্রেণী, কোন শ্রেণীতে পড়ছে, বিদ্যালয়ের নাম বসাতে হবে, ধরন রয়েছে, আপনার শিশু কোন স্কুলে পড়ছে, সরকারি, বেসরকারি, মাদ্রাসা নাকি অন্যান্য মাদ্রাসা, তো সেক্ষেত্রে আপনার কিন্তু এখানে সমস্ত ডিটেল ফিল আপ করতে হবে। যদি সরকারি হয় তো এখানে টিক করবেন,
তারপরে যদি অন্যান্য হয় সেক্ষেত্রে এখানে অন্য একটি বিষয় বলেছে, দেখুন বিদ্যালয়ের ধরন অন্যান্য নির্বাচন করলে অনুগ্রহ করে বিস্তারিত উল্লেখ করুন, যেমন ওপেন স্কুলিং, হোম স্কুলিং ইত্যাদি। তো এখানে যদি আপনার বেসরকারি হয়ে থাকে বা অন্যান্য হয়ে থাকে, তো কোন স্কুল হবে সেটা কিন্তু এখানে আপনাদের লিখে দিতে হবে। এরকম করে প্রত্যেকটি শিশুর কিন্তু আপনি লিখে দেবেন। তারপরে চলে যাব 2 নম্বরে, শিশু টিকাকরণের বর্তমান অবস্থা। আপনাদের পরিবারে যদি কোনো শিশু থাকে, কোনো শিশু টিকাকরণ হয়ে গেছে, সেক্ষেত্রে হ্যাঁ করবেন। আর যদি আপনার টিকা না নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে টিকাকরণ করা হয়নি, আপনাদের টিক করতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণের কার্ড আপনাদের আইডি দিতে হবে। যদি না হয় তাহলে টিকা না নেওয়ার শেষ তারিখ, টিকা না নেওয়ার কারণ কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে প্রত্যেকটি শিশু কিন্তু এরকম করে আপনি লিখে দেবেন। তারপরে দেখুন 6 নম্বরে বলা হয়েছে সরকারি প্রকল্পের আওতায় সুবিধা। আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন? মানে এখানে বলা হয়েছে যে আপনি কোনো সরকারি প্রকল্পের যে টাকা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন। যদি হ্যাঁ হয়, পরিবারের প্রধান যদি পেয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ বা না করবেন। যদি হ্যাঁ হয় তবে প্রকল্পের নাম উল্লেখ করতে হবে। দেখুন এখানে প্রকল্পের নাম, আপনি কি এই প্রকল্প থেকে নিজেকে প্রত্যাহার করতে চান, এরকমটা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে বলা হয়েছে আপনি যদি পেয়ে থাকেন হ্যাঁ করলেন। আপনার মনে করো আপনার হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন তার কিন্তু পিএম কিষাণ চালু রয়েছে, সেখানে পিএম কিষাণ যদি লিখে দেন তাহলে এখানে যদি হ্যাঁ ঠিক করেন তাহলে কিন্তু আপনার পিএম কিষাণ বন্ধ হয়ে যাবে। তো ভালো করে বুঝবেন, এখানে আপনি পিএম কিষাণ লিখে দেবেন, ঠিক আছে ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, কিন্তু এখানে টাকা নিতে চান, কিন্তু এখানে কিন্তু হ্যাঁ ঠিক করবেন না, কখনোই কিন্তু আপনি এখানে ঠিক করবেন না, নাহলে কিন্তু আপনার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যেতে পারে। তারপরে 1 নম্বর সদস্য যদি সে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকে সেক্ষেত্রে হ্যাঁ করবেন। তারপরে এখানে 1 নম্বরে লক্ষ্মী ভাণ্ডার লিখে দেবেন, লিখে দেওয়ার পরে হ্যাঁতে টিক করবেন, কারণ এখানে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন বা আবেদন করছেন, সেটাই কিন্তু এখানে আপনি প্রত্যাহার করছেন লক্ষ্মী ভাণ্ডারকে, আর এখানে গ্রহণ করছেন অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনাকে, ঠিক আছে। তো এরকম করে প্রত্যেকটি সদস্যের কিন্তু নাম লিখে দেবেন, কোন কোন প্রকল্পের টাকা পাচ্ছে বা পাচ্ছে কিনা, হে বা না করে, ঠিক আছে। এরপরে এদিকে বলা হয়েছে বড়গর্জ নম্বর, এখানে আরেকটা কথা বলা হয়েছে 2 নম্বরে, বাদ দেওয়া হলে কারণ অফিসার কর্তৃক পূরণীয়টা বলা হয়েছে আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরের প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশেষ অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লিখিত কোনো মানদণ্ড বাদ দেয়নি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। তো এখানে যে সমস্ত আপনি ডিটেলসগুলো দিলেন সমস্তটাই কিন্তু ঠিকঠাক দিলেন কিনা সেটার জন্য এখানে সম্মতি চাচ্ছে আপনার। তো এখানে কিন্তু আপনাদের একটা স্বাক্ষর করতে হবে, কাকে স্বাক্ষর করতে হবে এই নিয়ে অনেকের কনফিউশন রয়েছে, যে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে সে কি এখানে সিগনেচার করবে, নাকি যে পরিবারের প্রধান না সে এখানে সিগনেচার করবে। তো এখানে পরিবারের যে প্রধান সেও কিন্তু এখানে সিগনেচার করতে পারে, তাছাড়াও যে সদস্যটি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছেন সেও কিন্তু এখানে স্বাক্ষর করতে পারে। এবারে দেখুন নিচের দিকে কিন্তু এখানে এন্ড অফ ফর্ম বলা হয়েছে, এখান থেকেই ফর্ম কিন্তু শেষ। এরকম করে আপনি সঠিকভাবে ফিল আপ করবেন যাতে আপনার ফর্ম বাতিল না হয়। যেমনটা আপনাদের বলা হলো আপনি কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে ফিল আপ করুন। তো নিচে কিন্তু কোনো হাত দেওয়ার দরকার নেই, এখানে বলা হয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, এখানে কিন্তু আপনাদের হাত দেওয়ার দরকার নেই, তো এখানে আপনারা হাত দেবেন না, ঠিক আছে। তো বন্ধুরা আপনার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন, আপনাদের কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।